47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন ডাক্তার শফিকুর রহমান। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, বেশিরভাগই ভোট দেবেন প্রথমবার। সরকার গঠনে বড় ফ্যাক্টর হবে নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষকরা। সংকট দেখানো হলেও দ্বিগুণ দামে রাজি হলেই মিলছে এলপিজি সিলিন্ডার। ক্রেতার পকেট কাটতে নানা অজুহাত ব্যবসায়ীদের, অধিক মুনাফার লোভে বাজারে নৈরাজ্য। শিক্ষিকার বাড়ি পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময় না ফেরায় খুঁজতে যান মা। কেরানীগঞ্জে নিখোঁজের 21 দিন পর দুজনের লাশ উদ্ধার। রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, হেফাজতে 4 জন। এবং নানা নাটকীয়তার পর মিটমাট বিসিবি কোয়াবের। নাজমুল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন ইফতেখার মিঠু। আজ থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 47টি ফাঁকা রেখে 253টি আসনে সমঝোতা এলো জামায়াত এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী জোটের 10টি দল। জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা চলমান বলে জানিয়েছেন জামায়াত আমির। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই জোটকে দেশের মানুষ ক্ষমতায় আনবে বলে প্রত্যাশা নেতাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে না, এমন গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শেষ পর্যন্ত অনুপস্থিতি থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলটিকে ছাড়াই সংবাদ সম্মেলন করেন জোট নেতারা। জানান, সমঝোতা হওয়া আসনগুলোতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শরিকরা। প্রত্যয় ব্যক্ত করেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম। গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরের ঘুণে ধরা রাজনীতির পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে দলগুলো। আমরা 54 বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। এরপর আসন সমঝোতার চিত্র তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে, কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। 10টি দলের মধ্যে আসন সমঝোতা হলেও এখনো নির্ধারণ হয়নি খেলাফত আন্দোলন এবং জাকপার আসন। 47টি আসন ফাঁকা রেখেই করা হয় 10 দলের প্রার্থী নির্ধারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এখনো, জানান জামায়াত আমির। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের পর আসন্ন জাতীয় নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটারের বেশিরভাগই প্রথমবার ভোট দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারে সবচেয়ে বড় ভূমিকায় থাকবেন তরুণ ভোটাররা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী এখন ভোটার 12,76,95,183 জন। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকরা যুবক। ভোটারদের বয়স পর্যালোচনা করলে দেখা যায়, আগামী নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটির বেশি। এছাড়া প্রায় 2 কোটি ভোটারের বয়স 60 বছর বা তারও বেশি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অধিকাংশই এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠনে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তরুণদের ভোট। এই যে দলগুলো জুলাই পরবর্তী সময় তাদের যে কার্যক্রম, তারা কি মেসেজ দিচ্ছে,
তারা দেশকে কিভাবে গঠন করতে চায়, কিভাবে গড়তে চায়, এগুলো তারা বিবেচনা নেবে। এই যে এত ব্যাপক সংখ্যক ভোটার, এত ব্যাপক পার্সেন্টেজ, তারা বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে আমার ধারণা সেই দল বা সেই দলের প্রার্থীরা জিতে আসবে। তো শিক্ষিত তরুণ তারা প্রার্থীও দেখবে, দলও দেখবে, এই দুটার কম্বিনেশনে দেখবে এবং দলগুলোর পুরনো ইতিহাসও ঘাটবে। আজকাল তো আদর্শিক রাজনীতির আবেদনটা কম, এখন তারা দেখবে যে কোন ক্যান্ডিডেট খুব অ্যাট্রাকটিভ, চিত্তাকর্ষক, এইসব বিষয়গুলো যখন তাদের বিবেচনায় আসতে পারে। তাদের মতে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিবে তাদের বাক্সে যেতে পারে তরুণদের ব্যালট। ডেমোক্রেসি যেটা না সেটা বিশ্বাস করে তরুণরা মধ্যে সংখ্যা আসলে কম পাবে। দল না শুধু, এবার তারা ক্যান্ডিডেটকেও জাজ করবে। এটা দেখবে যে কোন দল কিভাবে মেসেজ দিচ্ছে, তাদের এজেন্ডা কি, তাদের ম্যানিফেস্টো কি, তারা দেশকে কিভাবে পাল্টাতে চায়, ওইটা বিবেচনা করেই তারা ভোট দেবে। মানুষের জন্য, দেশের জন্য তারা কি করবে, এই জায়গাটা তারা কিভাবে বলছে, তারা আসলে তাৎক্ষণিকভাবে দেখতে চায় যে কোনটা ভালো কোনটা মন্দ। আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে তরুণ ভোটাররাই প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 6:52 নিজ বাসভবন থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সন্ধ্যা 7:50 যমুনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে গত বছরের জুনে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। লন্ডনের ভরচেস্টার হোটেলে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয় উভয় পক্ষ। এছাড়া গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সিলিন্ডার গ্যাস এখন যেন চোরাই পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনে দরদাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করছেন এলপিজি সিলিন্ডার। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে কৃত্রিম সংকট। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাস বন্ধ রাখছে। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। আমার কাছে নাই, তবে আমি একটু ট্রাই করে দেখতে পারবো, যদি বেশি জরুরি দরকার লাগে। সকালে একজন একটা আইনা দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বেদিক। ওরা আমার হতে হবে, আমার হতে হবে। ওরা ব্যবসা করতে পারবে না, ওরা আমার ব্যবসা করতে পারবে না। না কইবো কেন? আরে ভাই সরি ভাই, সরি। কেন? শুধু খুচরা দোকান নয়, এমন ইঁদুর বিড়াল খেলা চলে সরবরাহকারীর গোডাউনেও। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ। সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। 5 মিনিট পর ক্যামেরা নিয়ে ঢুকতেই লাপাত্তা সব। গোডাউনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। কৌশলে ভেতরে ঢুকলে দেখা মেলে গ্যাস ভর্তি সিলিন্ডারের। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হলো কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। যেমন কিছুদিন আগে আরো 4 তারিখে না 5 তারিখে একটা গাড়ি পেয়েছিলাম, প্রায় 60,000 টাকা ড্যামারেজ দিছি। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। দোকানে পাইবেন না, ফোনে ফোনে যোগাযোগ করে পাইবেন। 2200, 2000, 2500 যাত্রন যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার।
কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি, সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা। 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। এভাবে ভোক্তার পকেট কাটলেও ভোক্তা অধিদপ্তর বলছে একটি বড় সিন্ডিকেট কাজ করছে সংকট তৈরির পেছনে। সুযোগটা নিয়েছে কিছু অসৎ ব্যবসায়ী, দেখা যাচ্ছে তারা হয়তো কোনো জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে যারা বেশি টাকা দিচ্ছে তারা ঘেঁষ পাচ্ছে। এই বিষয়টা এবং সংকট সরবরাহ সবকিছু মিলিয়ে একটা বিষয় জড়িত। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়। তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, উৎপাদন খরচের চেয়ে কমে ডিম মুরগি বিক্রি, দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের অনেক খামারি, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, সংকট সমাধানে দ্রুত ব্যবস্থার আশ্বাস। গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময় না ফেরায় খুঁজতে যান মা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের কালিন্দির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো মা মেয়ের মরদেহ। রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গৃহশিক্ষিকা সহ 4 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত 25 ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের এই বাড়িতে গৃহশিক্ষিকার কাছে পড়তে আসে স্কুলছাত্রী ফাতেমা। সময় পেরিয়ে গেলেও মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না মা ও মেয়ে দুজনেরই। নিখোঁজের 3 সপ্তাহ পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িটির 2য় তলার একটি ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। আজকে তারা আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি। তারা দরজা খুলতে চাইছে না। তারপর জোর করে দরজা খোলার পর দেখতেছে গন্ধ, টিপুলানকে ফোন দিয়ে তাড়াতাড়ি পুলিশ আনো। এই পুলিশ আনে তারপর এই আসামি, আমরা এই ভিকটিমকে আসামি সব তাদেরকে আমরা রোকেয়া রহমানের স্বামী শাহিন আহমেদের দাবি, স্ত্রীর সন্তানকে খুঁজতে তিনি বারবার এই বাড়িতে এলেও মালিক পক্ষের কোনো সহযোগিতা পাননি। এমনকি পুলিশও তার অভিযোগে গুরুত্ব দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। জিডি করতে গেছি পরে তখন বলতে যে আপনাকে আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে। প্রায় 21 দিন পর্যন্ত আমি থানায় 100 বারের উপরে চলে গেছি। যারা এখন বর্তমানে যারা মানে আসামি যায়, ওনারা ওই গেটের ভিতরে দাঁড়িয়ে বলতেছে কি যে দেখেন স্যার ওনারা চলে গেছে, ওনার মেয়ে চলে গেছে, এখন আমাদের চার্জ করতেছে, আমরা চলে যাওয়ার পর আমাদের দায়িত্ব আর নাই। পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা নিখোঁজদের সন্ধানে তৎপর ছিলেন। আমরা ফুটেজে পাইলাম মেয়েটা বের হয়ে গেছে, যে ঘর থেকে 18টা 39 মিনিটে বের হয়ে গেছে। এই জন্য এরপরে যে ঢুকছিল আমরা সামনের সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখতে চাইছিলাম যে এই মেয়েটা কোন দিকে মুভমেন্ট করে। মা হচ্ছে এই বাসায় না, মা তার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়েছে। আমরা ওই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষিকা সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এখনো কাউকে দেখানো হচ্ছে না, জিজ্ঞাসাবাদ শুনতেছে। 3 বোনের মধ্যে একজনের বয়স 22 বছর, একজন 15 বছর, একজন 11 বছর। বড় বোন যে 22 বছর, তার হাজবেন্ড আছে। নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়াতে পাঠিয়েছিলেন মা, সেখানেই কেন এমন নৃশংস পরিণতি, সেই প্রশ্নের জবাব মেলেনি এখনো। এর মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচের চেয়েও কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। তাদের দাবি, টানা দরপতনে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। প্রায় 1 মাস ধরে ক্রেতাদের হাতের নাগালে ডিম ও পোল্ট্রি মুরগির দাম। এতে ভোক্তারা স্বস্তিতে থাকলেও লোকসানে প্রান্তিক খামারিরা। টাঙ্গাইলের খামারিদের দাবি, মুরগির খাবারের দাম বাড়ার কারণে উৎপাদন খরচের চাইতেও কম মূল্যে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। খাবার দাম বেশি, ওষুধের দাম বেশি, সবের দাম বেশি।
ডিমের দাম 7 টাকা। প্রতিদিন আমার 4,000 টাকা লস যায় ডিমের বর্তমানে যে দাম। এভাবে চলতে থাকলে আসলে টিকে থাকা সম্ভব না আমাদের। অর্থনীতিবিদরা বলছেন প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হলে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায়। প্রান্তিক চাষিদের উৎপাদন খরচের একটা অংশ সরকার বেয়ার করতে পারে, যেটাকে বলা হয় ভর্তুকি বা সাবসিডি। সেইটা করলে প্রান্তিক চাষি দেখা যাচ্ছে তার 10 টাকা ব্যয় হলে সরকার যদি বলে যে 3 টাকা সরকার দিবে, তাহলে তার উৎপাদন খরচ থাকতেছে 7 টাকা। তো তাহলে সে যদি 10 টাকায় ব্যয় করে তাহলে ওই 3 টাকা তার লাভ হচ্ছে। খামারিদের সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। খামারিদেরকে আমরা শতভাগ সহযোগিতা করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য আমাদের অধিদপ্তরে আমরা যোগাযোগ করছি। খামারিরা বলছেন নানা সংকটে 1.5 যুগের ব্যবধানে টাঙ্গাইলে 80% পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না, সাফ জানিয়েছে হোয়াইট হাউস। দেখছেন সময় সংবাদ। ছুটির দিনে সকালে বাণিজ্য মেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ এসেছেন প্রিয়জনের সঙ্গে। শুক্রবার ছুটির দিনে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন পর্যন্ত 1 ঘন্টা অতিবাহিত হয়েছে আজকের দিনের গেট খোলার পর থেকে। এরপরে যেটি আসলে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বাণিজ্য মেলায় প্রবেশ করছেন, যেটি গত শুক্রবারেও দেখা গেছে। প্রায় 60 থেকে 70 হাজার মানুষ কিন্তু এই ছুটির দিনকে উপলক্ষ করে মানুষজন এসেছিলেন। আজকেও ঠিক তেমনটি প্রত্যাশা করছেন মেলা সংশ্লিষ্টরা। তারা যেটি বলছেন, এই বাণিজ্য মেলায় এই শুক্রবার দিনে প্রতি বছর আসলে ভিড়গুলো একটু বেশি থাকে। আর আমরা যেটি দেখতে পাচ্ছি, যেহেতু 1 ঘন্টা হয়েছে, প্রথমেই যারা আসলে বাণিজ্য মেলায় প্রবেশ করছেন, সামনের দিকে যে ফুলের গাছ কিংবা বাণিজ্য মেলার যে নেম প্লেটগুলো আছে তার পাশাপাশি ছবি তুলছেন। কেউ পরিবার নিয়ে এসেছেন, আমরা দেখছি প্রচুর পরিমাণ ছোট সোনামণি তাদের পরিবারের সাথে এসেছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, কেউ কেউ ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যেমন ঢাকার পার্শ্ববর্তী যেসব এলাকা আছে, বিশেষ করে নরসিংদী, নারায়ণগঞ্জ, সেসব এলাকা থেকেও কিন্তু এই বাণিজ্য মেলায় এসেছেন। আর আমরা স্টলগুলো ঘুরে দেখেছি, যেহেতু মেলা মাত্রই শুরু হওয়ার 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, অনেকে আসলে স্টল এখনো গুছাচ্ছিলেন, আবার কেউ কেউ আসলে বেচা বিক্রিটা শুরু করে দিয়েছেন। তবে খুবই অল্প বিস্তর বেচা কেনা হলেও এখন পর্যন্ত মানুষজন ঘুরে ঘুরে আসলে দেখছেন বাণিজ্য মেলায় কি কি আসলে পণ্য সাজানো হয়েছে। আমরা জানি যে প্রায় 6টি দেশ থেকে আসলে বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছেন, তারা পণ্য সাজিয়ে বসেছেন। আর দেশীয় বিভিন্ন ধরনের পণ্য তো আছেই। সব মিলিয়ে যেটি বলা চলে যে শুক্রবার ছুটির দিনকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি যেমন বেড়েছে, বিক্রেতাও কিন্তু প্রত্যাশা করছেন অন্যান্য দিনের তুলনায় আজকের দিনের এই বেচা বিক্রি তাদের বেশি হবে। আমরা এখানকার যা মেলা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, এই বছর অন্যান্য গত বছরের তুলনায় বাণিজ্য মেলায় মানুষের উপস্থিতিটা অনেক বেশি হবে, সেটি তারা প্রত্যাশা করছেন। শীতের যে প্রভাব সেটি কিন্তু বাণিজ্য মেলার শুরুর দিকে থাকলেও এখন কিন্তু সেটি কমে এসেছে। অর্থাৎ অন্যান্য সময় যেটি দেখা গেছে যে সকালবেলায় শীতের কারণে মানুষজনের উপস্থিতি কিছুটা কম থাকে, আজকে অর্থাৎ এই যে শুক্রবারটি আজকে শুরু হয়েছে সেটি কিন্তু একটু ভিন্ন। সাধারণ মানুষ খুব স্বস্তিতেই একটা সুবিধাজনক পরিবেশে আবহাওয়ায় কিন্তু বাণিজ্য মেলায় আসছেন। তো সকাল তো শুরু হলো, 1 ঘন্টা অতিবাহিত হচ্ছে, আরও যে সময়টুকু আছে অর্থাৎ আজ রাত 10টায় বাণিজ্য মেলার গেট বন্ধ হবে, এর আগ পর্যন্ত মানুষজন বেচাকেনা করতে পারবেন। তো সেটি জানানোর জন্য আমরা থাকবো সারাদিন বাণিজ্য মেলায়, আপনারা আমাদের সাথে থাকুন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যে এই দ্বীপটিতে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে গ্রিনল্যান্ডে অন্তত 28 সেনা পাঠিয়েছে ফ্রান্স ও জার্মানি। এমন উদ্যোগ ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে জোর দিয়ে আসছেন। এর মধ্যেই যৌথ মহড়ায় অংশ নিতে দ্বীপটিতে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশের সেনারা। তালিকায় রয়েছে যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসেরও নাম। এদিকে আর্কটিক দ্বীপটিতে নিজস্ব সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে ডেনমার্কও। ড্যানিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, গ্রিনল্যান্ডের সুরক্ষা পুরো ন্যাটো জোটের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে রাশিয়া ও চীন গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর এমন দাবি তীব্র সমালোচনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ইউরোপে সেনা মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। এমনকি ট্রাম্প বল প্রয়োগ করে দ্বীপটি নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি বলে জানান লেভিট। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। দিনভর নাটকীয়তার পর বিপিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত এলো। বিসিবি ফ্র্যাঞ্চাইজি আর ক্রিকেটারের 4 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে সমঝোতায় আসে সব পক্ষ। সবকিছুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভক্তদের কাছে ক্ষমা আর বিতর্কিত পরিচালককে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস দিয়েছে বোর্ড ক্রিকেটাররা। তবে এত সব নাটকের পরে বিপিএলে আগ্রহ হারিয়ে ফেলেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। প্রথমে বয়কট, এরপর অব্যাহতি শেষে ভাঙচুর আর লাঠিচার্জ। বাংলাদেশ ক্রিকেটে আরও একটা নাটকীয় দিন পার। সমর্থক পৃষ্ঠপোষকদের চরম ভোগান্তির পর অবশেষে সমঝোতায় আসলো বোর্ড আর ক্রিকেটাররা। নতুন সূচিতে মাঠে গড়াবে 4 ম্যাচ। 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছে। আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। অব্যাহতির পরেও মাঠে ক্রিকেট না গড়ানোয় যোগাযোগের অভাবকে দায়ী করেছে ক্রিকেটাররা। ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি। আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। 48 ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে বিতর্কিত সেই পরিচালক নাজমুল ইসলামকে। ক্ষমা না চাইলে পদক্ষেপ নেবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে। ক্রিকেটারদের এমন প্রতিবাদে তামিম ইকবালের ইন্ধন আছে কিনা সে প্রশ্ন তামিমকেই করতে বললেন কোয়াবের সদস্যরা। এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন? বিপিএল এর নাটকীয়তায় বিরক্ত ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। সামনের মৌসুমে সরে দাঁড়াতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত, এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন ডাক্তার শফিকুর রহমান। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি। বেশিরভাগই ভোট দেবেন প্রথমবার। সরকার গঠনে বড় ফ্যাক্টর হবে নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষকরা। এবং সংকট দেখানো হলেও দ্বিগুণ দামে রাজি হলেই মিলছে এলপিজি সিলিন্ডার। ক্রেতার পকেট কাটতে নানা অজুহাত ব্যবসায়ীদের। অধিক মুনাফার লোভে বাজারে নৈরাজ্য।